বাংলাদেশের ময়মনসিংহে ভাঙা হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটে। ১৫০ বছরের পুরনো বাড়ি ভাঙা নিয়ে ইতিমধ্যেই নিন্দায় সরব শিল্পমহল, রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী নিন্দায় সরব, কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি। ছড়িয়ে ছিটিয়ে ইট, সিমেন্টের চাই, ঠিক যেন ধ্বংসস্তূপ। বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি। এই বাড়ির পরতে পরতে ইতিহাস। সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে। রায় পরিবার বাংলার গর্ব, বাঙালির আবেগ। এই রায় পরিবারের শিকড় রয়েছে বাংলাদেশে। ময়মনসিংহের হরিকিশোর রায় রোডে প্রায় ১৫০ বছরের পুরনো এই বাড়ি। দীর্ঘদিন এই বাড়িতে থেকেছেন উপেন্দ্র কিশোর। সেই বাড়িরই সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। আগে এই বাড়িতেই চলতো বাংলাদেশ শিশু একাডেমি। পুরনো বাড়িটি ভেঙে নাকি বহুতল তৈরি করা হবে। বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন, তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি, মানে ফিল্ম তোলা যায়। তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য। তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয়। মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে, একটা হেরিটেজ সাইট বলে মানে করা হবে। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়, ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাংলা শিশু সাহিত্যের অন্যতম নক্ষত্র। তাঁর কলমের ঋণে সমৃদ্ধ বাঙালি। গুপিগাইন, বাঘাবাইন, টুনটুনির বই, আরো কত লেখা। সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটেতে কোপ। ডামাডোল চলছে বাংলাদেশে এখন। তারা এমন অনেক কিছু করছে যেটা আমাদের চোখে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। দুটো দেশ তো একই ছিল একসময়। সেখানে অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে, কমন জিনিস রয়েছে যেগুলো দু দেশের কাছে গুরুত্বপূর্ণ। সেগুলো ক্ষতিগ্রস্ত হলে তো আমরা মানসিকভাবে আহত হই, কিন্তু আমাদের কিছু করার থাকে না। তবে এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ দিনে দিনে বাঙালির ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই যে নতুন বাংলাদেশ, এ আমাদের গোটা বাঙালি জাতি, এপার ওপার বাঙালি জাতি মানে কলঙ্কময় অধ্যায় একটা রচনা করছে। যত মানে শিল্প, সংস্কৃতি, সাহিত্য সমস্ত কিছুর ওপর কোপ ফেলছে এরা। একটা অদ্ভুত তালিবানি রাজত্ব তৈরি হচ্ছে, দুর্ভাগ্যের। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। ভারত সরকার বিষয়টিতে নজর দিক। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। মঙ্গলবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি এখন বাংলাদেশ সরকারের হাতে। বাংলাদেশ সরকারের হাতে থাকা এই বাড়ি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। বাড়িটিতে সাহিত্যের মিউজিয়াম গড়ে তোলা হোক। বাড়িটির সংরক্ষণ ও পুনর্নির্মাণের জন্য সাহায্য করতেও রাজি ভারত সরকার। নিউজ 18 বাংলা। 2025-এ রাজ্যের নতুন নিয়োগ বিধির ভবিষ্যৎ কি? কার্যত বহাল রাখল রাজ্যের নতুন নিয়োগ বিধি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30শে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ বিধি নিয়েও জলগড়ায় কলকাতা হাইকোর্টে। শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। বুধবার দেওয়া হলো রায়। এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে যে মামলা, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ 2025 সালের মে মাসে জারি করা এসএসসির নিয়োগ বিধি বহাল রইল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে 10% নাম্বার মিলবে। বয়স 40 বছরের বেশি হলে পরীক্ষায় বসতে পারবেন না। চাকরিহারারা বয়সজনিত ছাড় পাবেন। এসএসসি পরীক্ষায় বসতে স্নাতকে 50% নাম্বার থাকতেই হবে। যাদের স্পেশাল বিএড ডিগ্রি
তাঁরা পরীক্ষায় বসতে পারবেন না। প্রথমত আমরা যারা যোগ্য চাকরিহারা তারা পরীক্ষাটাই মানি না, কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক। সে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক্ট দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। দুটো কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কি করে হতে পারে? সম্প্রতি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় দাগিরা এসএসসির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধিতে শুধু এটাই বদল, বাকিটা একই রইল। নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। বাম আমলের নিয়োগ জটিলতার অবসান হলো হাইকোর্টে। বাম আমলের নিয়োগ জটিলতা মাদ্রাসায় 15 বছর পর মাদ্রাসায় চাকরি অবসান ঘটল জটিলতার। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে, কি জটিলতা ছিল আর হাইকোর্ট অবসান ঘটাতে গিয়ে কি বলল? দেখো, বিচারপতি পার্থসারথী সেন আজকে রায় ঘোষণা করেছেন এবং দীর্ঘ 15 বছর ঝুলে থাকা এই যে জটিলতা, সেই জটিলতাটা নিষ্পত্তি করে দিয়ে বলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি নিয়োগের যে প্রক্রিয়া, তাদের যে রুলস বা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী 3 সপ্তাহের মধ্যে তারা এই নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করবে। এবং 2009-10 এই বিজ্ঞপ্তি এবং প্রক্রিয়া যেটা হয় 2010 সালে বাম আমলে, সেটা দীর্ঘ সময় ধরে জটিলতার কারণে দ্বিতীয়বার পরীক্ষা নিতে হয়। দ্বিতীয়বার পরীক্ষা, প্রথমবার পরীক্ষা, কোনটাকে ধরা হবে, কোনটার সাথে কোনটা সাযুজ্য করা হবে, এই পুরো বিষয়টা নিয়ে নানা রকম ঘাত প্রতিঘাত মামলা হয় এবং শেষমেশ আজকে জানিয়ে দিল 292টা শূন্য পদে মাদ্রাসা সার্ভিস কমিশনে, যেটা বাম আমলে শুরু হয়েছিল, তা 3 সপ্তাহের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া হবে এবং সেখানে সবুজ সংকেত দেওয়া হলো। যদিও মামলাকারীদের অনেকেই এটাতে অখুশি, তারা ডিভিশন বেঞ্চে যাওয়ার হুঁশিয়ারি। বেশ, আরজিকর তদন্তে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ক্লিন চিট দিল সিবিআই। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। এবং সঞ্জয় রায় ছাড়া ধর্ষণে আর কারো কোনো অভিযোগের প্রমাণ মেলেনি। কি কোথায় সিবিআই জানালো? সরাসরি চলে যাব অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, দেখো, আজকে শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে আবারও যে প্রশ্ন উঠেছিল বিনীত গোয়েল সম্পর্কে বা তৎকালীন পুলিশ কমিশনার সম্পর্কে, নির্যাতিতার পরিবারের তরফ যিনি আইনজীবী তিনি প্রশ্ন তুলেছিলেন, সেই সমস্ত অভিযোগকে নস্যাৎ করে দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। এবং সিবিআইয়ের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সঞ্জয় রায় ছাড়া এই ধর্ষণ ও খুনের ঘটনায় অন্য কোনো অভিযুক্ত নেই, কারণ কোনো রকম তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ডিএনএ প্রোফাইলিং সেটাও ম্যাচ করে গেছে সঞ্জয়ের সঙ্গে। এবং বিনীত গোয়েল প্রসঙ্গে যে নির্যাতিতার পরিবারে যিনি আইনজীবী ছিলেন তিনি যে প্রশ্ন তুলেছিলেন আদালতের কাছে যে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে না, কারণ সিবিআইয়ের একজন মোস্ট সিনিয়র অফিসার যিনি রয়েছেন সম্পদ মিনা, তিনি বিনীত গোয়েলের ব্যাচমেট। এই ব্যাচমেট হওয়ার কারণে কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্ত করছে না সিবিআই। এই অভিযোগটা কার্যত খণ্ডন করে দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। সিবিআইয়ের তরফে যিনি স্পেশাল পিপি আজকে আদালতে ছিলেন, সওয়াল করার সময় তিনি স্পষ্ট করে দিয়েছেন 32টি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য যে সমস্ত তথ্য প্রমাণ তারা পেয়েছেন, তাতে বিনীত গোয়েলের এই বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকার কোনো তথ্য প্রমাণ পায়নি। সেক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে অভিযুক্ত ধরা যায় না বা তাকে গ্রেপ্তার করা যায় না, এটাও স্পষ্ট করে দিয়েছেন। অন্যদিকে 4 জন চিকিৎসকের যে তথ্য উঠে আসছে, সেক্ষেত্রেও সিবিআই স্পষ্ট করে দিয়েছে তাদের বিরুদ্ধেও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই। শুধুমাত্র নির্যাতিতার পরিবারের আইনজীবী বললেই তাদের গ্রেপ্তার করতে হবে এমনটা কখনো করা যায় না, এমনটা কিন্তু আইনেও নেই। নতুন যেটা অ্যাড হয়েছে 10 থেকে আজকে অবধি 7 জনকে ওরা নতুন ইন্টারোগেট করেছে। নতুন কিছু আউটকাম আমরা দেখতে পাইনি, যেটা আজকে আমরা কোর্টেতে তুলে ধরেছি। সঞ্জয় রায় ছাড়া 2 জনকে ওনারা অ্যারেস্ট করেছিল, সন্দীপ ঘোষ এবং দিদেন ওসি টালা অভিজিৎ মণ্ডল। তো আমরা সেটাই বলেছি, যদি ওনাদেরকে যখন অ্যারেস্ট করে ভেতরে রেখেছিলেন তখন ওনাদের বক্তব্য ছিল সিবিআই যে ওনাদের বিরুদ্ধে অনেক তথ্য আছে, তাহলে যদি এতই তথ্য থেকে থাকে তাহলে চার্জশিট দিচ্ছে না কেন? আজকে আমাদের যেই হতাশা যেইগুলো হচ্ছে সেটা ইনভেস্টিগেশন এজেন্সির ব্যর্থতার জন্যই।